নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনবারের বিধায়ক, দুবারের সাংসদ, প্রায় 12 বছর বিধানসভায় কাটিয়েছেন এবং প্রায় 7 বছর লোকসভায় কাটিয়েছেন। তো লোকসভা বিধানসভাতে কি কি অসংসদীয় কাজ করলে স্পিকার তাকে সাসপেন্ড করতে পারে সে সম্পর্কে নিশ্চিতভাবেই ধারণা আছে শুভেন্দু অধিকারীর, এবং কি কি করলে তিনি অন্তত স্পিকার তাকে সাসপেন্ড করার জন্য 5 মিনিটও ভাববে না, বা হাউস থেকে যদি শাসক দল সেরকম প্রস্তাব আনে সেই বিধায়ককে সাসপেন্ড করার জন্য, এবং সেটা প্রস্তাব পাশ হতে বেশিক্ষণ সময় নেবে না, এটা খুব ভালো জানেন শুভেন্দু অধিকারী। তো আমি এই কারণেই বলছি যে সোমবার দিন বিধানসভায় অসংসদীয় আচরণের জন্য শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে। তো শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি বিধায়ককে। কারণটা হচ্ছে যে বাজেট অধিবেশনের উদ্বোধন হয়েছে, বাজেট পেশ হয়েছে, রাজ্য বাজেট গত বুধবার দিন। তো সেই রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক শুরু হয়েছিল সোমবার দিন। তো সেই বিতর্কে অংশ নিয়ে শুভেন্দু অধিকারী সব বিজেপি বিধায়করা অংশ নিয়েছিলেন, এবং সেখানে তারা একটা সরস্বতী পুজো নিয়ে সম্বলিত একটি প্রস্তাব আনেন যে সরস্বতী পুজো করা নিয়ে অশান্তি। সেই প্রস্তাব, মুলতবি প্রস্তাব, স্পিকার পড়তে দিল, সেটা নিয়ে আলোচনার অনুমতি দেননি। তারপরে যথারীতি শুভেন্দু অধিকারী এবং বিধায়করা আসন থেকে বেরিয়ে এসে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন, এবং তাদের যে কাগজপত্র দেওয়া হয়, বিধায়কদের যে কাগজপত্র দেওয়া হয় আলোচনার সময়, সেগুলো তারা ছড়িয়ে দিয়েছেন এবং স্পিকারের চেয়ারের দিকে ছুড়ে দিয়েছেন। এবং এগুলো করলে স্বভাবতই হচ্ছে এইসব অসংসদীয় আচরণ করলে শাসক দলের বিধায়করা প্রস্তাব আনবে নিশ্চিতভাবে এই বিধায়কদের সাসপেন্ড করে দেওয়ার জন্য, এবং সে স্বভাবতই তাই হয়েছে। তারা শুভেন্দু অধিকারীরা স্পিকারের চেয়ারের দিকে সেই কাগজ ছুড়ে দিয়ে ওয়েলে নেমে বিক্ষোভ দেখিয়ে তারা অধিবেশন বয়কট করে বেরিয়ে গেছেন। যথারীতি শাসক দল তৃণমূলের পক্ষ থেকে ওই বিধায়কদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তাব আনা হয়েছিল, এবং সেই প্রস্তাবে স্পিকার 4 বিধায়ককে, শুভেন্দু সহ 4 বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করেছেন। তো এরপরে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে আগামীকাল মঙ্গলবার দিন এই রাজ্যপালের ভাষণের উপরে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করার কথা, এবং আগামীকাল শুভেন্দু অধিকারীরও এই ভাষণে, এই বাজেট অধিবেশনে যে রাজ্যপালের ভাষণ তার উপর তার বক্তব্য রাখার কথা ছিল। যথারীতি সাসপেন্ড হতে তিনি তা করতে পারবেন না, তবে মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবেই তার বক্তব্য রাখবেন। তা শুভেন্দু ঘোষণা করেছেন যে মুখ্যমন্ত্রীকে বয়কট করা হবে, বিধায়করা, মুখ্যমন্ত্রী যখন হাউসে থাকবেন বিধায়করা থাকবেন না, এবং মুখ্যমন্ত্রী যখন বক্তৃতা করবেন তারা বাইরে বিক্ষোভ দেখাবেন, এবং সেই সময় তিনিও হচ্ছে তার বক্তব্য রাখবেন, এবং সেটা সমাজ মাধ্যমে হচ্ছে লাইভ টেলিকাস্ট হবে। এই ধরনের কর্মসূচি ঘোষণা করেছেন। তো আমি এটাই বলছি এইটাই কারণে যে আসলে কি শুভেন্দু অধিকারী যেচে সাসপেন্ড হলেন, আমার মনে এটা প্রশ্ন দেখা দিয়েছে যে উনি তো জানেন যে কোন কোন অসংসদীয় কাজ করলে স্পিকার সাসপেন্ড করতে পারে একজন বিধায়ককে বা একজন সাংসদকে, সেটা লোকসভার ক্ষেত্রে। তা যে সেগুলো করেই কি যেচে সাসপেন্ড হলেন? সোমবার দিন বিধানসভা রাজ্যপালের ভাষণের উপর হচ্ছে আলোচনা শুরু হয়েছে, ডিবেট শুরু হয়েছে, এরপরে বাজেটের উপর ডিবেট হবে 2 দিন হয়ে যাওয়া পরে বুধবার থেকে। কারণ হচ্ছে আসলে শুভেন্দু অধিকারী এখন ভাই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে অস্বস্তিতে। আপনারা জানেন ইতিমধ্যেই যে ভাই দিব্যেন্দু অধিকারী প্রাথমিক নিয়োগে হচ্ছে সুপারিশের বিষয়টা সিবিআই আদালতকে জানিয়েছে, এবং যথারীতি অভিযুক্তদের সেই নথি তারা তুলে দিয়েছে যে কোন কোন বিধায়ক, সাংসদ 2016 সালে যারা সুপারিশ করেছিলেন প্রাথমিকে নিয়োগের ব্যাপারে শিক্ষামন্ত্রীর কাছে। তো সেই লিস্টে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, যারা এখন বিজেপিতে রয়েছেন, তাদের নাম চলে এসছে, এবং এটাতে শুভেন্দু সভাপতি অস্বস্তিতে। তো আমার ধারণা যে হয়তো শুভেন্দু অধিকারী এই বাজেট অধিবেশনটাতে বিধানসভা হাউসে থাকতে চাননি। কারণ হচ্ছে তিনি যদি হাউসে থাকেন, রাজ্যপালের ভাষণের উপর অংশ নেন, এবং সেখানে তৃণমূল সরকারের দুর্নীতির কথা বলতে গেলে নিশ্চিতভাবে আমার ধারণা, আমি ধারণাই বলছি যে তৃণমূল বিধায়করা ছেড়ে কথা বলবেন না, তারাও হচ্ছে শুভেন্দুর ভাইয়ের হচ্ছে বিষয়ে তাদের টিপ্পনি কাটবেন, এবং সেই টিপ্পনি শুভেন্দুকে হজম করতে হতো। মানে আমি জানি না, এখন তো থাকবেন না, হলে থাকলে কি হতো, এবং আমার ধারণা যে এটাই হয়তো হতো। তৃণমূল বিধায়করা টিপ্পনি দেবেন যে আগে ঘরের দিকে তাকান, হচ্ছে সব পাখিতেই মাছ খায়, মাছরাঙার দোষ হয়, এসব ধরনের কটূক্তি টিপ্পনি শুভেন্দুকে নিশ্চিতভাবে হজম করতে হতো। আর শুভেন্দু দুর্নীতির কথা বললেই সঙ্গে সঙ্গে সকলেই হচ্ছে রে রে করে উঠে তার ভাইয়ের কথা বলতো। তো
তো এইগুলো থেকে, এই অস্বস্তিগুলো থেকে এড়ানোর জন্য কি জেচে সাসপেন্ড হয়ে গেলেন আমি জানি না। সেটা শুভেন্দু অধিকারী হয়তো বলবেন যে এটা একটা ঘটনার জেরে হয়েছে, আমরা একটা প্রস্তাব এনেছিলাম, সেই প্রস্তাব মুলতবি প্রস্তাব স্পিকার সেটার উপর আলোচনা করতে দেয়নি, সেই জন্য আমরা বিক্ষোভ দেখিয়েছি, আমাদেরকে জোর করে সাসপেন্ড করা হয়েছে, 3.5 বছরের মধ্যে আমাকে 4 বার সাসপেন্ড করা হয়েছে, আমার মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। কিন্তু শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন যে সরকারি নথিপত্র যেগুলো বিধায়কদের দেওয়া হয় বিধানসভা অধিবেশনের সময়, সেগুলো এলএনএম এর ছেঁড়া, সেগুলো স্পিকারের চেয়ারের দিকে ছুড়ে দিলে হচ্ছে সেগুলো অসংসদীয় কাজ, এবং স্পিকার সেগুলো রেয়াত করে না, বা শাসক বেঞ্চ থেকে যদি সেই বিষয়ে প্রস্তাব আনে বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা না, স্পিকার নিশ্চিতভাবে ব্যবস্থা নেবে। খুব জেনে শুনে হয়তো তিনি সচেতনভাবে এটা করেছেন, যাতে বিধানসভাটাতে তাকে থাকতে না হয়, এবং বিধানসভাতে থাকলে তিনি কিছু বলতে উঠলেই হচ্ছে ট্রেজারি বেঞ্চ থেকে, মানে সরকারি বেঞ্চ থেকে হচ্ছে তাকেও টিপ্পনী শুনতে হতো, তার ভাইকে নিয়ে, ভারতী ঘোষকে নিয়ে এসব শুনতে হওয়া, শোনার জন্য হয়তো তিনি প্রস্তুত ছিলেন না, বা তিনি হয়তো বুঝতে পারতেন যে এগুলো আরো অস্বস্তিতে পারবে। এই কারণে হয়তো তিনি ওখান থেকে পিছিয়ে আসার জন্য বা সেটাকে এড়ানোর জন্যই হয়তো এই কাণ্ডটি করেছেন। এটা সত্য মিথ্যা আমি জানি না, হয়তো হতে পারে, তিনি হয়তো সেই ধারণা থেকে করতে পারেন, আমি সে কারণেই বলছি। এবং এটা তো গেল বিধানসভার বিষয়। শুভেন্দু অধিকারী আরো অস্বস্তিতে হচ্ছে দলে তার ঘনিষ্ঠ বলে পরিচিত সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, তিনি আবার এই শুভেন্দুর ভাইয়ের নাম এসে পড়ায় বা নাম জড়িয়ে পড়ার পরে তিনি একটি সমাজ মাধ্যমে পোস্ট করার পরে দলের মধ্যে আবার শুভেন্দুর সঙ্গে তার ঠান্ডা লড়াই বেঁধেছে। মানে আমি বলছি শুভেন্দুর পরিবারের সঙ্গে তার ঠান্ডা লড়াই বেঁধেছে। আর জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দুর অতি ঘনিষ্ঠ, সেটা আমি জানি, কারণ জগন্নাথ যখন সাংবাদিকতা করতেন 2020 সালে তিনি তমলুক থেকে একটি দৈনিকের প্রতিনিধি ছিলেন, তমলুক পূর্ব মেদিনীপুরের, এবং সেই সময় থেকে শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারী বা অধিকারী পরিবারের সঙ্গে তার একটা সম্পর্ক রয়েছে। এবং প্রায় নয় করে 2025 সাল ধরলে জগন্নাথ সঙ্গে শুভেন্দুর 25 বছরের আলাপ। দুজনেই প্রায় একই সময় বিজেপিতে যোগদান করেছিলেন। শুভেন্দু 2020 সালের ডিসেম্বর মাসে যোগদান করেন। জগন্নাথ 21 সালে যেদিন বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করে, সিউড়িতে জগন্নাথের নাম প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই জগন্নাথ সাংবাদিকতা পেশায় হচ্ছে তিনি পদত্যাগ করে তিনি রাজনীতিতে যোগদান করেন এবং নির্বাচনে লড়েছেন। তো শুভেন্দুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক অনেকেই জানেন যে জগন্নাথ বিজেপিতে ঢোকা এবং তারপরে তার টিকিট পাওয়া, তার সাধারণ সম্পাদক, অফিস সেক্রেটারি হওয়া, এগুলোর পেছনে শুভেন্দুর হাতজস থাকতে পারে বলে অনেকেরই ধারণা, যে শুভেন্দু হয়তো জগন্নাথের বিষয়ে নাম প্রস্তাব করেছেন বা সুপারিশ করেছেন, সেই কারণে জগন্নাথের এই উত্থান। সেই জগন্নাথ শুভেন্দুর দিব্যেন্দুর নাম এই সুপারিশের তালিকায় এসে পড়ার পরে, যখন সিবিআই কোর্টে জানানোর পরে, যেটা পাবলিক হওয়া সংবাদ মাধ্যমে, জগন্নাথ একটি পোস্ট করেন যে এসএসসি নিয়োগ, যোগ্যরা রাস্তায়, অযোগ্যরা সুপারিশে, সেটিং বলে যারা চিৎকার করেন তারাই বলুন, 2016 সাল, সকলেই তৃণমূলের সম্পদ, কেউ ছাড় পাবেন না, সময় লাগতে পারে। তো এই পোস্টটি করার পরেই হচ্ছে যেটা হলো, বিজেপির পার্টির মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব, বিশেষ করে অধিকারী পরিবারের সঙ্গে জগন্নাথ চট্টোপাধ্যায়। দিব্যেন্দু অধিকারীর আইনজীবী জগন্নাথকে একটা নোটিশ পাঠালেন, লিগাল নোটিশ, এবং সেই লিগাল নোটিশে দাবি করা হলো যে এই নোটিশ পাওয়ার 2 ঘন্টার মধ্যে যদি পোস্ট ডিলিট না করা হয় তাহলে তারা আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন। তো সেই নোটিশ পাওয়ার পরে জগন্নাথ সেই পোস্ট মুছে দেন। সময় তিনি যে ফেসবুক পোস্ট করেছিলেন মুছে দেন, এবং তার ফেসবুক পোস্টের সঙ্গে একটি তালিকাও দিয়েছিলেন, যেই তালিকাতে দিব্যেন্দু অধিকারী, ভারতী ঘোষ, মমতা বালা ঠাকুর, নির্মল ঘোষ, যাদের সুপারিশ ছিল, কে কতজনকে সুপারিশ করেছে তার একটা তালিকাও জগন্নাথ তার সঙ্গে পোস্ট করেছিলেন, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল। তো এই দিব্যেন্দু অধিকারীর আইনি চিঠি পাওয়ার পরে পার্টিতে শোরগোল শুরু হয়ে যায় যে তাহলে কি শুভেন্দুর সঙ্গে জগন্নাথের লড়াই শুরু হয়ে গেল। অথচ জগন্নাথ শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই পরিচিত। পার্টিতে আসার প্রায় 20 বছর আগে থেকে জগন্নাথের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক, এবং সাংবাদিকতা সূত্রে জগন্নাথের অধিকারী বাড়িতে যাতায়াত, অধিকারী বাড়ি পরিবারের সকলেই তাকে চেনেন। তো এরকম একটা অবস্থা কি দেখা ছেদ ঘটলো, তাদের সম্পর্ক কি এইরকম একটা পর্যায়ে পড়লো, যেখানে আইনি নোটিশ পাঠানো হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়কে, এবং শুভেন্দু লিডার অফ দ্য অপোজিশন, তিনি পার্টির একজন জেনারেল সেক্রেটারিকে, তার ভাই পার্টির একজন জেনারেল সেক্রেটারিকে, তার ভাইও বিজেপিতে রয়েছেন, তাকে লিগাল নোটিশ পাঠাচ্ছে। জগন্নাথ পাল্টা আবার লিগাল নোটিশ, তাকে উকিলের চিঠি পাঠিয়ে বলেছেন যে আমি পোস্ট ডিলিট করে দিয়েছি, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানে পার্টির নির্দেশেই তিনি এই পোস্ট ডিলিট করেছেন বলে তিনি একটা পাল্টা পাঠিয়েছেন।
তো এটা নিয়ে বিজেপির মধ্যে বিস্তর চর্চা যে সত্যি কি তাহলে এবার মানে, এবং তৃণমূলও এটা কটাক্ষ করেছে যে এবার তাহলে যে গোয়াল ঘরে গুতগুতি শুরু হয়ে গেল, শুভেন্দুর সঙ্গে জগন্নাথের ঝামেলা শুরু হয়েছে, আইনি নোটিশ পাঠানো হচ্ছে দুই নেতার মধ্যে, পরিবারের মধ্যে, বা শুভেন্দুর ভাই পাঠাচ্ছে, সেও বিজেপিতে রয়েছে, জগন্নাথ ও বিজেপির সাধারণ সম্পাদক। তো এটা পরে আমি যেটুকু খোঁজটা নিয়েছি তাতে হচ্ছে যে বিষয়টা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কানেও পৌঁছেছে, বিশেষ করে সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষের কানে। তাকে নাকি কেউ বিষয়টা জানিয়েছেন এবং তারপরে বিএল সন্তোষ নাকি রাজ্যের নেতাদের কাউকে কাউকে, এবং বিএল সন্তোষ অধিকারী বাড়িতেও, কাছি শান্তিকুঞ্জের বাড়িতেও কাউকে ফোন করে নাকি তিনি বলেছেন যে এটা নিয়ে যাতে আর লড়াই না হয়, নিজেদের মধ্যে লড়াই আপনারা বন্ধ করুন। এবং রাজ্য নেতৃত্বে প্রায় সকলকেই নাকি বলা হয়েছে যে এই বিষয়ে কেউ যেন আর কোনো বিতর্কিত মন্তব্য না করে এবং এটা যাতে আর মাথাচাড়া না দেয়। কিন্তু এই বলে আপাতত থামানো গেছে, কিন্তু তলায় তলায় যেটা শোনা যাচ্ছে এই লড়াই কিন্তু থামেনি। কারণ জগন্নাথ চট্টোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন, আমি জানি না, যে শুভেন্দু অধিকারীকে হয়তো এখন আর কেন্দ্রীয় নেতারা বিশেষ পাত্তা দিচ্ছেন না, এবং সম্ভবত শুভেন্দু শিবিরের কেউ নন, এমন হয়তো কেউ আগামী দিনে রাজ্য সভাপতি হতে যাচ্ছেন। তাই কি শুভেন্দু শিবির থেকে ভোল বদলে জগন্নাথের অন্য শিবিরে যাওয়ার জন্যই শুভেন্দু পরিবার বা শুভেন্দুর ভাইয়ের কে নিয়ে এরকম পোস্ট করা? কারণ অনেকেই বলছেন যে জগন্নাথ তৃণমূলী সম্পদ বলেছেন, তৃণমূলের লোকরা যারা সুপারিশ করেছে তারা হয়তো বেআইনি কাজ করেছে, কিন্তু জগন্নাথ তো পাশাপাশি ভারতী ঘোষ এবং দিবেন্দু অধিকারীর নাম রেখেও হয়তো এরা বোঝাতে চেয়েছেন যে তারা তখনও তৃণমূলে থাকলেও বেসিক্যালি তারাও হয়তো এই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং তারা মানসিকভাবে সুপারিশ যত করেছেন তারা বেআইনি কাজটা নিজেরা জেনে বুঝেই করেছেন। কারণ তৃণমূলের সব এমপি এমএলএ তার সুপারিশ করেননি, যদিও শুভেন্দু অধিকারী বলেছেন যে তৃণমূল থেকে নাকি সুপারিশ করতে বলা হয়েছিল। তো কথা হলো যে সুপারিশ করতে কোনো দল বলেছে কিনা প্রথম, এবং বললো তিনি করবেন কিনা, কারণ প্রত্যেকেই জানেন যে সুপারিশ করাটা চাকরির ক্ষেত্রে বেআইনি। তো জগন্নাথ তো বোঝাতে চেয়েছেন যে শুভেন্দু অধিকারী আপনার ভাইও কিন্তু বেআইনি কাজটা করেছে, তাই হয়তো তিনি বলেছেন যে কেউ ছাড় পাবেন না, সময় লাগতে পারে। এতেই হয়তো আঁতে ঘা লেগেছে দিব্যেন্দু অধিকারী বা শুভেন্দু অধিকারী, সেই কারণে হয়তো জগন্নাথকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। তো এখন আপাতত কেন্দ্রীয় নেতারা মুখ বুজে থাকার জন্য বা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য হয়তো বলেছেন, কিন্তু সত্যি সত্যি কি বিষয়টা ধামাচাপা থাকবে নাকি লড়াইয়ের শুরুয়াত হলো আমি জানি না, সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।